আচ্ছা যাও। ফোনটা রেখে তন্নি বসলো ত্রিনয়ের পাশে। ত্রিনয় বুকে হাত গুজে জিজ্ঞেস করলো, তোমার কোনো ফিউচার প্ল্যান নেই? ভবিষ্যৎ পরিকল্পনা হ্যাঁ। আছে তো। ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া মানুষ আছে নাকি? ত্রিনয় জানতে চাইলো। শুনি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা। তন্নি হাসলো, পা দুটো তুলে বিছানায় গোল বাবু হয়ে বসলো। আঁচলের ওপর বসেছে, টের পেয়ে সেটা সরিয়ে দিল। তারপর হাতের আঙুল দেখিয়ে বলল, আমাদের 4টা বাবু হবে। ত্রিনয় ভ্রু তুলল। 4টা? হুম, 2টো ছেলে 2টো মেয়ে, যাতে ওদের ছেলে মেয়েদের ফুপু থাকে, খালা থাকে, চাচা থাকে, আবার মামাও থাকে। এই যে তোমার একটা ভাই নেই, আমার ছেলে মেয়ে চাচা পাবে। আমার একটা ভাই নেই, আমার সন্তানরা তো মামাও পাবে না। তাই 2টো ছেলে 2টো মেয়ে। ত্রিনয় মাথা দুলিয়ে সায় জানায়। ঠিক, উত্তম বুদ্ধি। তারপর জানতে চায়, যদি এমন মিলিয়ে না হয়? তন্নির কাছে উত্তর আছে। হবে, হবে না কেন? আগে ভাগে অনুক্ষণে কথাবার্তা একদম বলো না তো। যতদিন মিলিয়ে না হবে ততদিন বাচ্চা নিতেই থাকবো। প্রথমেই 5টা ছেলে হয়ে গেলে পুনরায় আবার মেয়ের জন্য নেব, চলতেই থাকবে। কথা শেষ হলো না, ত্রিনয় আটকে দিল। তোমার শরীরে কুলোবে? মরে যাবে। তুমি খরচাপাতি দিতে পারবে কিনা বলো? সেটা বাদ দাও, ছেলে মেয়ের সংখ্যা হিসেব করছো? তোমার ঘরেই তো ফুটবল টিম হয়ে যাবে। তন্নি নিজের হাতে নিজে চাপড় দিল। খুশি হলো কিছু একটা ভেবে। এটা তো ভেবে দেখিনি। তুমি জানো আমার ফেভারিট খেলা ফুটবল। একটা দলে থাকে 11 জন। আমাদের যদি 22টা ছেলে মেয়ে হয় তাহলে ওরা নিজেরাই খেলতে পারবে। উফ, একদম জমে যাবে, তাই না বলো? ত্রিনয় অতিষ্ঠ চোখে মুখে আওড়ালো। আমার উচিত ছিল একটা সুস্থ মেয়েকে বিয়ে করা। কোনো সুস্থ মেয়ে তোমায় বিয়ে করতো? তার মানে তুমি পাগল, তাই না? তন্নি থতমত খেলো, কি বলেছে নিজেরই বোধগম্য হলো না। ত্রিনয় উঠে পড়ল, ল্যাপটপ গুছিয়ে রাখতে লাগলো। তন্নি পেছন থেকে জিজ্ঞেস করলো, তুমি কোন বিষয়ের মাস্টার? ত্রিনয় বিরক্ত হয়ে চোখ বুজে ফেলল। মাস্টার কি শব্দ? তন্নি মুখ ভ্যাটকায়। ওই একটা হলেই হলো, বলো না। ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত। ওহো, এই জন্যেই মুখটা এমন, এত বাদর মুখ। বলতে বলতে সে মুখে হাত চাপলো। সরি সরি, ভুল হয়ে গেছে। ত্রিনয় ওর সাথে আর কথা বলল না, চুপচাপ ঘরের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তন্নি ঠোঁট কামড়ে বসে থেকে শুয়ে পড়ল। ত্রিনয় শুয়েছে শটান হয়ে। সে কতক্ষণ এপাশ ওপাশ করে ত্রিনয়ের টি শার্ট টেনে ধরল। এ মাস্টার। কণ্ঠে আকুতি। ত্রিনয় বুঝতে পেরে শরীরের ওপর আঁচড়া হলো। গালে হাত রেখে ঠোঁটে সময় নিয়ে চুমু খেলো। সরে আসতে গেলেই বুকের কাছটা তন্নি আঁকড়ে ধরল। হালকা আলোতে ত্রিনয় ওর চোখের দিকে তাকালো প্রশ্ন নিয়ে। তন্নি হাসলো। তারপর নিজের শরীরটা ত্রিনয়ের ওপর উঠিয়ে দিতে দিতে গাল আঁকড়ে দুষ্টুমি করলো। মাস্টার আমার ইঙ্গিত বোঝে না? পুনরায় সেদিনের মতন ঘরটা অন্ধকার হয়ে এলো। ডাইনিং টেবিলে বসে কথাবার্তা ত্রিনয়ের তেমন পছন্দ না। দুই জবা বের হয়ে গেছে। রান্নাঘরে রোজিনা। তন্নি ত্রিনয়কে খাবার দিচ্ছে। ত্রিনয় হাতের পরোটা শেষ করার পর তন্নি আরেকটা তুলে দিল। ও থামাতে চাইল। আরে আর খাবো না। তন্নি চোখ রাঙায়। শেষ করো, দিয়েছি না। ত্রিনয় দুই ভ্রু উঁচু করে তাকালো। তুমি আমাকে শাসন করছো? কিসের শাসন? শাসনও বোঝে না, আদরও বোঝে না। ত্রিনয় মুখটা নামিয়ে আস্তে করে বলল, আদর? আদর বুঝি না কিভাবে? সারা রাত না করলাম? তন্নি লজ্জা পেলেও প্রকাশ করে না। অসভ্য। ত্রিনয় আরও কিছু বলার আগে সেখানে রোজিনা হাজির হলেন। তার মুখের কথা মুখেই আটকে রইল। তিনি তরকারির বাটিটা রাখতে রাখতে বললেন, তোর চাচাতো ভাই বউকে মেরেছে শুনেছিস? ত্রিনয় জিজ্ঞেস করল। কেন? তন্নি চেয়ারে বসলেন। বউ কথা শোনে না, বউকে শিক্ষা দেওয়ার জন্য। ত্রিনয় মুখে পরোটা তুলতে তুলতে বিড়বিড় করল। বউকে শায়েস্তা করতে মারতে হয় নাকি? পাশে তন্নি দাঁড়িয়ে থাকায় সে শুনতে পেল। সে শুনিয়ে শুনিয়ে বলল, মারতে হবে কেন? তোমার মতো কথা না বললেই তো হলো। ত্রিনয় মাথা তুলে ওর দিকে কিভাবে যেন তাকালো। চোখ দুটোতে দৃঢ়তা। তন্নি ঘাবড়ে গেল। সে এঁটো বাসনগুলো তুলে রান্নাঘরের দিকে রওনা দিল। ঠিকই তো বলেছে, রেগে বোম হয়ে থাকলে আর কথা না বললে বউ কেন?
বউয়ের 14 গোষ্ঠী শীতে হয়ে যাবে। সে যেতেই রোজিনা ফের বললেন, তোর ফুফি আসবেন, বড়জন। আসুক, এখানে আসবে? হ্যাঁ, আমার বাবা ভয় করে। কেন? ওনার মুখ ভালো না, বেপাস কথা বলে। তোর বউটাও ঠাসঠুস উত্তর দেয়, বিয়েতে কিছু নিলি না বলে তোর ফুফি রাগ। তন্নিকে কিছু না বললেই হলো। ত্রিনয় চুপচাপ খেলো, জবাব দিল না। কিছু বললে ওনাকে দিয়ে শুধরাবে সে। মুখে আঙুল ঢুকিয়ে বমি করলে সেই বমি খাওয়ানোর জন্য ত্রিনয় আছে। সেটা তন্নি হোক কিংবা ফুপি, ছাড় দিলেই পেয়ে বসে। মানব জাতির বদ্ধভ্যাস, ওদের জন্য এটাই ঠিক। ফুপি এলেন দুপুরের কিছুটা আগে। এসেই ভরপেট খাওয়া দাওয়া করেছেন। মুখটাকে কেমন বিকৃত করে রেখেছেন। তন্নি ওনার পাশেও যাচ্ছে না। থাকুক ওনার মতো উনি। মুখ দেখেই বৃতৃষ্ণা লাগছে। তেতো খেয়েছে নাকি সকালে? একটা মানুষের চেহারা এমন হবে কেন? বাড়ির বউ কি ওনার ঘাড়ে বসে নাচছেন? তন্নি আশেপাশে গেলেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন কিভাবে জানে। একটা সম্পূর্ণ নতুন মানুষের সাথে এদের শত্রুতা কিসের? কোথায় মিলেমিশে থাকবে, ভরসা দেবে, তা না করে মাথায় উঠে বসে থাকা। তাদের পা ধুয়ে দেওয়ার জন্য ঘরের বউদের জন্ম হয়। আজকাল তন্নির সেটাই মনে হয়। ত্রিনয় বাড়িতে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন উপরে গেছে সে। তন্নি রান্নাঘরে টুকটাক কাজ করছে। তার বা চোখটা লাফাচ্ছে। দাদি বলতেন, চোখ লাফানো ভালো না। তন্নি একটু দুশ্চিন্তায় পড়েছে। আবার কি ঘটে কে জানে। এই কয়েক মাস তো খুব ভালোই কেটেছে। উনি এর মধ্যে আর আসেননি। বাড়ি নাকি অনেক দূরে, এত জার্নি করতে পারেন না। ত্রিনয়ের ফুফাতো ভাই দিয়ে গেছে। ড্রয়িং রুমের সোফায় বসেছে এখন, সাথে রোজিনাও আছেন। ধোয়া থালাটা তন্নি রাখলো সবে, এর মধ্যেই ডাক এলো, বউ, ও বউ। মেয়েটা চোখ বুজে ফেলল। তন্নি আবার তত ভালো না। তাকে পীরদের খাতায় ফেলা যায় না। ভালোর সাথে সে খুব ভালো। যাকে ভালো লাগে তার সাথে মেলামেশা আড্ডাও বেশ হয়। এমনিতে দেখতে পারে না, কিন্তু উপরে উপরে পুজো করা লোক সে না। দাঁত চেপে হজম করলেও মুখ দেখলে তার বিরক্তি আন্দাজ করা যায়। সে মাথার গোমটা ঠিকঠাক করে এগিয়ে গেল। ওখানে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? উনি ব্যস্ত হয়ে আওড়ালেন, না না, কি বলবো? তুমি তো আমার ধারে কাছেও আসছো না। বউয়ের বোধহয় মানুষ পছন্দ না, তাই না ভাবি? রোজিনা বোকার মতন হাসলেন। তন্নি চুপচাপ দাঁড়িয়ে। মানুষ পছন্দ না হলে তাকে ডাকলো কেন? সে যেচে এসেছে। তবু সে কথা বলল না। ত্রিনয় বলেছে বড়দের সাথে উল্টাপাল্টা কথা বলা ভালো না। তন্নি ততটাও অবাধ্য এবং খারাপ না। ফুপি এবারে আস্তে করে বললেন, তোমাদের বাড়ি থেকে সত্যি কিছু দেয়নি? গলায় সতর্কিত ভাব, যেন কেউ শুনে ফেললে মস্ত পাপ হবে। তন্নি তত ভাবল না, খুব স্বাভাবিকভাবেই বলল, আপনাদের ছেলে নাকি না করেছে শুনলাম। না করলেই কি? না করলে আরো বেশি দিতে হয়। তোমার বাপ নিয়ম জানে না? কিছু দিলে কি আমরা নিয়ে যেতাম? তোমারই তো থাকতো। কথা শেষে উনি মুখ ঝামটি দিলেন। অর্থাৎ তন্নির জবাব ওনার মনোপুত হয়নি। সেটা বলতে চাইনি। ফুপি মাঝপথে বলে উঠলেন, আপনার বউ দেখে মুখে মুখে উত্তর দেয়। আমাদের সময় ইট মারলেও কথা বেরোতো না। রোজিনা অসহায়ের মতো তাকে। কাকে কি বলবেন তিনি? ছেলেটা বাড়িতে, নিশ্চিত একটা কেলেঙ্কারি বাঁধবে। হতভম্ব তন্নি এবারে বলল, আপনি জিজ্ঞেস করছেন তাই আমি আনসার দিচ্ছি। তুমি তো ভীষণ বেয়াদব। খালি হাতে শ্বশুর বাড়িতে এলে চুপচাপ থাকতে হয়, জানো না? এত অভদ্রতা কোথায় শিখলে? আমি তো খালি হাতে শ্বশুর বাড়িতে আসার জন্য পাগল ছিলাম না। আমার আব্বা দিতেই চেয়েছিল। আপনি আমার সাথে এইভাবে কথা কেন বলছেন? আপনাদের ছেলে যদি আমাকে কয়েকটা ফার্নিচার কিনে দেওয়ার সামর্থ্য না থাকে তবে বিয়ে কেন করলো? মহিলা হঠাৎ ফুঁসে উঠলেন, কি বেয়াদব মেয়ে আল্লাহ! শ্বশুর বাড়ির মানুষের দুই একটা কথাও শুনতে না পারলে তুমি কিসের মেয়ে? হ্যাঁ, মা শিখে পাঠায়নি নাকি মা নিজেও এমন? তন্নির মাথায় আগুন জ্বলে উঠল। রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে বাবা মাকে কিছু বললেও মেনে নিতে হয়, অথচ ছোটবেলা একবার মাকে নিয়ে কটু কথা বলায় সে নিজের সাথের একটার হাতে কলম গেঁথে দিয়েছিল। তন্নি মাথা নামিয়ে নিল, চোখ টলমলো করছে। আব্বু কেন ঘর ভর্তি জিনিস তাকে দিল না? তার মুখে কথা আটকে এলো। আমার আম্মাকে কিছু বলবেন না। তুমি আমাকে হুকুম দিচ্ছ নাকি? বললাম না কিছু।
তোমার মাকে কিছু বলার জন্য বসে আছি আমি। একটু ভদ্রতা শেখো, কথায় কথায় উত্তর দেওয়া থামাও। তন্নি জিজ্ঞেস করলো। আমি যদি আমার বাড়ি থেকে সব নিয়ে আসি তবে উত্তর দিতে পারবো? ওর চোখগুলো লাল। ফুপি রেগে গেলেন। ভাব দেখো নাকি, নিয়ে এসো। তন্নি সেখানে আর দাঁড়ালো না। ব্যথিত মন নিয়ে সিঁড়িতে পা দেয় সে। ঠোঁটগুলো ভেঙে আসতে চাইছে, সামান্য হোক, তবুও তো ধমক। এভাবে তন্নির সাথে কেউ কখনো ধমকে কথা বলেনি। তন্নি ঝগড়া করার মতো মেয়ে না। বেশি কথা বলা, বকবক করা, সবার সাথে মিশে যাওয়ার স্বভাব তাকে ঝগড়ুটে বানাতে পারেনি। আম্মা, আব্বা, দাদি ওকে কোনোদিন এত বাজেভাবে ধমকায়নি। ত্রিনয় নিজেও আজ পর্যন্ত গলা উঁচু করে কথা বলেনি। তন্নি চোখ মুছে নিল। একটা নিদারুণ সত্য ওর বুকের আঘাত হানলো। মেয়েরা বাঁচে বিয়ের আগ পর্যন্ত। সে ঘরে এলো। আজ চলে যাবে, যেভাবেই হোক। ত্রিনয় কি যেন করছিল ঘরে। তন্নি শব্দ করে ঘরে ঢুকলো। চোখের জল তখন নেই, কিন্তু ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। সে ঘরে ঢুকতে ত্রিনয় জিজ্ঞেস করলো। কি হয়েছে? তন্নির রাগ হুড়মুড় করে বাড়ল। চেঁচিয়ে উঠল সে। আমার মাথা, ছেলে হয়েছে, কোলে নেবে? ত্রিনয় নিজের সবকিছু শুনেছে। তন্নির চিৎকারে সে নিয়ন্ত্রণহীন হেসে ফেলল। দাও, নি, আমার ছেলেকে আমি কোলে নেব না। তন্নির শরীরে আগুন জ্বলল সে হাসি দেখে। সে ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি নিয়ে ছুঁড়ে মারল ত্রিনয়ের দিকে। ত্রিনয় ধরে ফেলল। সে তখনও হাসছে। তন্নি আশ্চর্য হচ্ছে। এমনিতে তো কখনো হাসে না। ওকে দেখে মজা নিচ্ছে। সে একে একে পারফিউমের বোতল, কাজল, তেলের বোতল, শ্যাম্পু সব ছুঁড়ে মারল। একটাও শরীরে লাগেনি। ত্রিনয় সবগুলো ক্যাচ করছে ক্রিকেটের বলের মতো। পাক্কা হাত। আয়নার সামনে আর কিছু বাকি নেই। তন্নি একটা বালিশ তুলে এগিয়ে এসে মারতে লাগলো একাধারে। ত্রিনয় আটকানোর চেষ্টা করছে। কি হয়েছে বলবে তো? আহা। তন্নি মারতে মারতেই নাক টানল। তোমার ফুপি আমাকে যা নয় তাই বলেছে, আর তুমি হাসছো। আরে আরে, থামবে তো আফরোজা? ত্রিনয় দুটো হাত ধরে ওকে আটকে দিল। এক হাতে ওর দুই হাত পিঠের পেছনে দিয়ে অপর হাতটা গালে রাখল। তারপর কথাবার্তা ছাড়াই একটা দীর্ঘ চুম্বন করলো তন্নির ঠোঁটে। তন্নি জমে গেল, শরীর বিবশ হয়ে এলো। ত্রিনয় ঠোঁট সরায় না। মেয়েটার দম আটকে এলো। ঠোঁটের ওপর ঘূর্ণিঝড় চলছে। এটা কেমন চুমু! ওকে মুক্তি দেওয়া হলো আরো কিছুক্ষণ পর। ঠোঁট তখন জ্বলছে প্রায়। ত্রিনয় ওর ঠোঁটটা হাত দিয়ে মুছে দিল। চোখে তাকিয়ে প্রশ্ন করলো। কি চাই এখন? তন্নি দৃঢ়কণ্ঠে বলল। আমি চলে যাব। কোথায়? আমার কি বাড়িঘর নেই? ত্রিনয় মুখটাকে এগিয়ে নিয়ে নাকে নাক ঘষল। তোমার বাড়িঘর আমি না? তন্নির ঠোঁট কেঁপে উঠল। জানি না, ছাড়ো। ত্রিনয় ওকে ছেড়ে দিল। চেয়ারে বসে পায়ের ওপর পা রাখলো। শরীরটা এলিয়ে দিয়ে বলল। যাও। তন্নি ধূপধাপ জামা কাপড় ভাঁজ করতে লাগলো। ত্রিনয় বলল। একা একা যেতে পারবে? তন্নি চিৎকার করলো। 100 বার পারবো। ত্রিনয় বহু কষ্টে হাসি লুকিয়ে নিল। আর আসবে না? না। সত্যি আসবে না? না। ত্রিনয় উঠে দাঁড়িয়ে ফোন মানিব্যাগ নিল। চলে যেতে যেতে গলা উঁচিয়ে বলে গেল। সবুজ শাড়িটা নাও, ওটাতে তোমায় অনেক সুন্দর লাগে। তন্নির হাত থেমে আবার চলতে শুরু করলো। আমার লাগে মানে কি? তন্নি তো তারই। ত্রিনয় চলে গেল। ড্রয়িং রুমে কেউ নেই। তন্নি বের হলো কিছুক্ষণ পর। রোজিনা ওকে দেখতে পেলেন, আটকালেন না। ওনার পুত্রবধূকে ওনার চেনা আছে, শত চেষ্টা করেও এখন আটকানো যাবে না। ফুপি এসে বললেন। ভাবি, বউকে আটকান। উনি ভয় পাচ্ছেন। ত্রিনয়কে তো চেনা আছে, তুল কালাম করবে। তন্নি বাড়ি থেকে বের হয়ে দেখলো ত্রিনয় গেটের সামনে দাঁড়িয়ে। সে ভেবেছিল চলে গেছে। ত্রিনয় হাতের ব্যাগটা নিয়ে ওকে সামনে দেখালো। চলো, আমি দিয়ে আসি। এনেছিলাম আমি, একা যাবে কেন? নেকাবের আড়ালে তন্নির চোখ মুখ বোঝা গেল না। বটতলা থেকে ত্রিনয় ওকে অটোতে উঠিয়ে দিল। ভাড়া দিয়ে ড্রাইভারকে বলল। আর কোনো যাত্রী তুলবেন না, কাটা বাড়িয়ার স্কুলের সামনে নামাবেন। তারপর মাথা ঝুঁকিয়ে তন্নিকে ফের বলল। লাস্ট বার জিজ্ঞেস করছি, সত্যি আসবে না বউ? তন্নির হঠাৎ কেমন যেন লাগে। সে মুখ ঝামটা মেরে সরিয়ে দিল। না, তোমার ফুপিকে বলবে আমি ঘরে সব কিছু নিয়ে আসবো। ত্রিনয় হেসে ফেলল। সবে মাত্র বললে আসবে না। তন্নি আর কথা বলল না। আসবে না কেন? 1000 বার আসবে। জামাই তোর। তার এত ভালো জামাইয়ের সাথে অন্য কেউ থাকবে নাকি?
ত্রিনয় মাথা বের করলো। অটো ছেড়ে দিলে সে সোজা হয়ে দাঁড়ালো। রাতে ঘুমোতে পারবে না, তবুও সে হাসলো। তার বউকে কিছু বলার মজা দেখুক। ফুপি গিয়ে না আনলে ত্রিনয় যাবে না। সে ফোন বের করলো। আসমা রিসিভ করলেন। হ্যাঁ বাবা। দাদি কোথায় মা? নূরজাহান কানে তুললেন ফোন। কিরে গোলাম, আজকে নূরজাহান রে মনে পড়ছে? জীবনেও তো মনে করো না। ত্রিনয় রাস্তার দিকে তাকিয়ে বলল, তোমার নাতনি যাচ্ছে। ঝগড়া করছিস নাকি? সেটা তোমার নাতিকে জিজ্ঞেস করো। দাদাকেও গোলাম ডাকতে নাকি? মাঙ্গের নাতি মরা মানুষ নিয়ে কিছু কইস না রে, কইস না, গজব পড়ব। তোমার নাতি আমার উপরে পড়লেই আমি শ্বাস নিতে পারি না। গজবের কাজ কি? নূরজাহান মুখ বাঁকিয়ে বললেন। বইয়ের ওজন সহ্য করবার পারো না, তুমি আমার বালের জামাই। ত্রিনয় আস্তে করে উচ্চারণ করলো। আমি তোমার নাতনির জামাই, তন্নি আফরোজার স্বামী ত্রিনয় সিদ্দিকী। নূরজাহান মুখের পানির রস ফেললেন শব্দ করে। তুই আইলি না কেরে জামাই? তোমাদের মেয়ে আমাকে একবার সাধলো না পর্যন্ত, কিভাবে যাব? ওরে বলদ, তোর হসুর বাড়িতে তুই আইবি, ওর কওয়া না কওয়াই কি আসে যায়। ত্রিনয় পথের দিকে তাকিয়ে উত্তর দিল। সব আসে যায়। তারপর ফোন কেটে বিড়বিড় করলো। আমার ঘরের রানী সে, তাকে দাসীর মতো ট্রিট করা এত সহজ, তাও ত্রিনয় বেঁচে থাকতে। তন্নির ঘরের মাঝখানে ওদের সবার আসর জমেছে। সবাই জেনেছে তন্নি ঝগড়া করে এসেছে, নইলে এমন হুটহাট আগমন কেন? চোখ মুখ দেখেই তো বোঝা যাচ্ছে। আসমা, মইনুল আর নূরজাহান খাটে বসে আছেন। তন্নি বসে আছে পড়ার টেবিলের সামনে। মোহনা ফ্লোরে বসে আছে। নূরজাহান জিজ্ঞেস করলেন, জামের সাথে লেগেছিস? তন্নি চোখ মুখ উল্টে ফেলল। তোমাদের জামাই নিজে আমায় গাড়ি তুলে দিয়েছে। আসমা ওর কাছে এগিয়ে এলেন। ঘরটা শুনশান নীরব। তিনি পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিলেন। তাহলে কে বলেছে তোকে আজে বাজে কথা? তন্নির আবার কান্না পাচ্ছে। ও যে কেন আরেকটু স্ট্রং হলো না? সে গলায় দলা পাকানো কান্না গিলে দিল। সংসার করলে কত কিছু সহ্য করতে হয়। আমার ফুপু শাশুড়ি আমাকে আব্বা ফার্নিচার আসবাবপত্র দিল না কেন তাই? মইনুল ইসলাম বিব্রত হলেন না, যদিও বিষয়টা ভীষণ লজ্জাজনক। তিনি বললেন, ফুপির এত সাহস কোথা থেকে এলো আল্লাহ জানে। বেশ করেছিস চলে এসে। তোর মা বাপ এখনো জীবিত আছে, এখানে থাক কয়েকদিন, আমার মেয়ে আমার কাছেই থাকুক। কেউ কিছু না বললেও নূরজাহান বললেন রেগে গিয়ে, আরে মাগি, হাইনের ঘর করলে এত কথা শুনতে হয়। আমরা কথা শুনেই ঘর করেছি। তোর জামাই কিছু বলে নাই, তবু তুমি সোহাগী সাজো। কত মাইটার খাইছি তোর দাদার হাতে। মিথ্যে বলবে না বুড়ি, ও নিজেই তো আমাকে পাঠিয়ে দিয়েছে, আটকালো না পর্যন্ত আমায়। তন্নি এ পর্যায়ে কেঁদে উঠল শব্দ করে। সে ভেবেছিল ত্রিনয়কে আটকাবে, অথচ নিজে এসে এগিয়ে দিয়ে গেছে। মইনুল ইসলাম উঠে দাঁড়ালেন। তন্নির মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে হাসলেন। কাঁদে না মা, জামাই যা করেছে ভেবেচিন্তেই করেছে। ওর বুঝ তোর থেকে বেশি। তুমি এসেছো যতদিন মন চায় থাকবে। উনি চলে গেলেন। নূরজাহান হতাশ চিত্তে আওড়ালেন, এমনি ম্যামে ডাইকাস আসকারা দিস, একটু মুখ বন্ধ করে থাকলেই হয়, সহ্য করলেই হয়। আসমা আর চুপ থাকলেন না। না, আম্মা এসে পড়েছে ভালো হয়েছে। ওখানে থেকে ঝগড়া করলে ঝগড়া বাড়তো, ওদের মুখও লাগাম ছাড়া হতো। আমার মেয়েটাও বিয়ে যখন হয়েছে এত সহজ কি ছেড়ে দিবে নাকি? ওকে বকবেন না। নূরজাহান আর কিছু বললেন না। ওনারও মনটা খারাপ হচ্ছে। তন্নি আশকারা পেয়ে যাবে বলেই এসব বলছেন। তিনি তন্নিকে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। মাথার তালুতে কতখানি তেল জল মিশেল করে মালিশ করলেন। তবুও তন্নি ঘুমাতে পারল না। নূরজাহান ওকে একধানে দেখে গেলেন। সেদিনের মেয়েটা, বিয়ের 2 দিন আগেও বিয়ে করব না বলে চেঁচামেচি করা মেয়েটা কি সুন্দর সংসার করছে। দূরে বসে থেকেও স্বামীর জন্য মন খারাপ করছে, দুশ্চিন্তা করছে। ভাত পর্যন্ত খাচ্ছে না ঠিক মতো। তন্নি কত অবুঝ ছিল। সবাই বলা বলি করত, এই মেয়ে সংসার করবে কিভাবে। অথচ কয়েকটা মাসে সে পাক্কা গৃহিণী হয়ে উঠেছে, স্বামীর সোহাগী হয়েছে। সব বুঝি বিয়ের জোর, নাকি একজন আদর্শ স্বামী পাওয়ার সুফল? এদিকে সিদ্দিকী পরিবারে আগুন লেগে গেছে। ত্রিনয়ের বাকি 2 চাচার পরিবার সহ পুরো মহল্লা জেনেছে বাড়ির বউ চলে গেছে।
রাগ করে বাপের বাড়ি গেছে। ত্রিনয় ঝগড়া করার মতো ছেলে না। সামান্য কিংবা ভীষণ গুরুতর কিছু হলেও সে বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করবে না, যার জন্য বউয়ের বাড়ি ছাড়ার মতন অবস্থা হয়। গুঞ্জন শোনা গেল ত্রিনয়ের বড় ফুপি এসেছেন। সবাই নিশ্চিত উনি কিছু বলেছেন। ওনার মুখ কিছুটা লাগামহীন তা প্রায় সবাই জানে, কিন্তু বউ চলে যাওয়ার ঘটনা বেশ বিরল। সিদ্দিক পরিবারের বউরা স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয় না। মেয়ের এত সাহস, কি এমন বলেছে যে একদম বাড়ি থেকে বের হয়ে যেতে হবে? ত্রিনয়ের বাকি দুই চাচার একজনের 3জন ছেলে, আরেকজনের 2জন, সবার বউ আছে। ওরাও তো শুনেছে ফকির কটু কথা। কেউ তো কখনো বাড়ি ছাড়েনি, চুপচাপ শুনেছে, নয়তো তর্ক করেছে। বাড়িতে এসে রাতে সবাই জড়ো হলো। তন্নির বাকি 5 চা ভাসুর ননদেরা, চাচি শাশুড়িরা, বাড়ির সবার পাশে পাশেই। ত্রিনয়ের বাবা বকাঝকা করছেন। বাড়ির নতুন বউ, ঠিকঠাক মতো 1 বছরও হয়নি বিয়ে হলো, এর মধ্যে বউকে কথা শোনাচ্ছিস? কেন তুই কথা শোনাচ্ছিস বউকে? আমার মান সম্মান কি কিছুই থাকবে না? হ্যাঁ? ওনার গর্জনে ফুপি তথস্থ হয়ে আছেন। এমন কোনো বউ নেই যে ওনার কথা শোনেনি। পরিস্থিতি এভাবে বিগড়ে যাবে তা ভাবনার বাইরে ছিল। জুই নিজের বড় ভাবিকে বলল, আমি আর আম্মু জানো কিছু বলি না ভাবিকে। আমাদের ভাবিও খুব মিশুক, একসাথে শাড়ি পরা, সাজগোজ করা, গল্প করা। ফুপি নিশ্চয়ই বড় কিছু বলেছে। বড় ভাবি নিজেও ফিসফিস করলেন। আমাদের কি কম কথা বলতো? কতবার চলে যেতে চেয়েছি জানো, তোমার ভাইয়া দেয়নি। কতবার আটকে রাখতো, বলতো স্বামীর সংসার করলে একটু একটু সহ্য করতে হয়। আমি পাশে আছি না? জুই মাথা দোলালো। ঠিক এর জন্যই ফুপি আরো সাহস পেত। তোমরা কেউ যদি আগেই চলে যেতে তাহলে সুযোগ পেত না, আজকে এমন কাণ্ড ঘটতো না। এই মহল্লায় আজ প্রথম বাড়ির বউ বাড়ি ছেড়েছে। জুইয়ের চাচাতো ভাই তাওসিফ জিজ্ঞেস করলো, ত্রিনয় বাড়িতে ছিল না। শুনেছি কথা কাটাকাটির সময় ছিল, ভাবি গেছে ভাইয়া বের হওয়ার পর। জানে না বোধ হয়, এলেই তুলকালাম ঘটবে। ছোট চাচার ছেলের বয়সে সেখানে সামিল হলো। ভাইয়াকে রেখেও তন্নি চলে যাওয়ার সাহস করলো? তন্ময় ভাইকে তো চেনা আছে, উনি চাইলেই আটকাতে পারতো, তাই না? মোর্শেদ দাঁড়িয়েছিল পাশে। সে চুপচাপ শুনছে, শেষমেশ হেসে ফেলল। তোরা সব কটা বলদ। ত্রিনয় নিজে ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছে। আমি সদরের সামনে ছিলাম, ভেবেছি বোধহয় বেড়াতে যাচ্ছে, এসে শুনলাম এই কাহিনী। সবগুলো বউয়ের মাথায় হাত পড়ল। ভীষণ জোরে বজ্রপাত হলো বোধহয়। ত্রিনয় নিজে এগিয়ে দিয়েছে, আর সেটা কেউ জানলো না। সবাই বলা বলি করল, দেখলে, ফুপিকে সাহায্য করার জন্যই ইচ্ছে করে পাঠিয়েছে। তারপর নিজেদের স্বামীদের বলল, শেখো কিছু, জীবন পার করে ফেললাম কথা শুনতে শুনতে। চলে যেতে চাইলে আটকাতে তোমাদের ফুপিরও তাই সাহস হয়েছে। জুই মুখ ভেঙচি কাটল। আর তোমাদের ও মুখ বেড়েছে। আমার ভাইয়ার বুদ্ধি ভালো। এখানে থাকতে থাকতে ভাবিও জবাব দেয়া শুরু করতো। ব্যাটার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সেখানে এক গাদা প্রশংসার বৃষ্টি হলো ত্রিনয়কে নিয়ে। সবাই চুপ হলো তখন, যখন সদর দরজা দিয়ে একটা লম্বা মতন পুরুষ দেহ ভেতরে এলো। হাঁটাচলার দারুণ ভঙ্গিতে সে নিঃসন্দেহে এক সুপুরুষ। দৃঢ় চোয়াল, ঘন ভ্রুয়ের নিচে ইস্পাত কঠিন দুটি চোখ জানান দিল সে এক অভিজাত বংশের পুরুষ। ত্রিনয় এসে মাঝঘরে দাঁড়ালো। গোষ্ঠীর সবাইকে দেখে ভ্রুকুচকে তাকালো। কি হয়েছে? সবাই এখানে কেন? আফরোজা, আফরোজা। বড়রা সবাই আতঙ্কিত হলেও কাজের মহলের সবাই ঠোঁট চেপে হাসল। ত্রিনয়ের বাবা গমগমে গলায় বললেন, তোমার বউ চলে গেছে। ত্রিনয় আশ্চর্য হওয়ার অভিনয় করল। তাকে দেখে বোঝার উপায় নেই, সে সব জানে। সে জিজ্ঞেস করল, চলে গেছে মানে? কোথায় গেছে? উনি বোনের প্রতি দাঁত কটমট করলেন। কোথায় যাবে? বাপের বাড়ি গেছে। তোমার ফুপি ওকে যা নয় তাই বলেছে। ত্রিনয় সোজা শটান দাঁড়িয়ে। সে কঠিন স্বরে বলল, সামান্য এই কারণে চলে যেতে হবে? ওকে আমি অনুমতি দিয়েছি। দাবার গুটি এক লহমায় পাল্টে গেল। ওরা সবাই আশ্চর্য হলো। ত্রিনয় এভাবে বলছে কেন? বড় ফুপি সাহস পেলেন। তিনি বলতে চাইলেন,
হ্যাঁ বাবা, সেটাই তো। ত্রিনয় আটকে দিল হাত উঁচু করে। আমার ঘরের বউকে আপনারা নিজেদের মতো চালানোর ক্ষমতা পেয়ে গেছেন। ওর সাহস কতটুকু বাড়িয়ে দিয়েছেন ভাবতে পারছেন? ও আমার সাথে ঝগড়া করেনি। আমি কোনো বাহানা অজুহাত শুনতে চাই না। কেবল ঘরের বউ ঘরে চাই। তার জন্য ওর পা ধরতে হয় কিংবা হাত, তা আমি জানি না। এই তো বাজিমাত। প্রথমের অভিনয়টুকু বেশ দারুণ হয়েছে। এক বাক্যেই তন্নির সাইডে চলে গেলে সবাই নিঃসন্দেহ করত। ত্রিনয় সেখান থেকে চলে গেল। যেতে যেতে বলল, খাবার দাও মা। একটা ফয়সালা করতে হবে। ফুপি যা বলেছে তাও সবার কাছে স্পষ্ট। ত্রিনয়ের বাবা কঠিন স্বরে আদেশ দিলেন, তুমি কালকে রোজিনাকে নিয়ে ওকে আনতে যাবে। যদি না দেয় তারপর পুরুষরা যাবে। সবাই যার যার আশ্রয়ে যাও। সবাই সরে দাঁড়ালো। বড় ফুপির অবস্থা করুণ। মইনুল ইসলামকে মানানোর দায়িত্ব ওনার কাঁধে। বাকি বউরা আড়ালে খুশি হলো। একেই বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এই শিক্ষা থেকে যদি পাড়ার মহিলাগুলো কিছু শেখে। ত্রিনয় তো বেশ চতুর। জুয়ের একটা চাচাতো বোন প্রশংসা করলো, ভাবির দেখছি রাজকপাল। আমাদের যে কবে এমন একটা জামাই হবে। শেষটুকু আফসোসের স্বরে বলল সে। জুই জবাব দিল না। চুপচাপ ত্রিনয়কে খাবার দিতে এগিয়ে গেল। ভাবি ছাড়া সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সব থেকেও যেন কি একটা নেই। তন্নিকে ঘরে রেখে বাইরে আসার পর ত্রিনয় কল দিল। নূরজাহান রিসিভ করলেন চোখ কুঁচকে। কি করবি ক গোলাম? ত্রিনয় জিজ্ঞেস করল, আফরোজা কোথায়? ঘরে। ঘুমায়। নূরজাহান হতাশ চিত্তে মাথা নাড়লেন। না রে জামাই, নাতি আমার ঘুমায় না। কি জাদু কলি রে। ত্রিনয় স্বাভাবিক স্বরে বলল, পিরিতের জাদু, কালা জাদু খেয়েছে কিছু? খায় না, জোর করে খাওয়াইলাম। ওর কাছে দেই। ত্রিনয় দ্রুত বলল, না না, দিতে হবে না। ও যেন না জানে আমি কল দিয়েছিলাম। নূরজাহান টিপ্পনি কাটলেন। কেন লুকায় লুকায় পিড়িতে হও? ত্রিনয় হুঁশিয়ারি দিল যেন। শোনো সুন্দরী, ওর খেয়াল রাখবা। ওর কিছু হলে সব তোমার দোষ। আচ্ছা বুঝলাম, খেয়াল রাখলে আমারে কি দিবি? ত্রিনয় ফোন সামনে এনে জানতে চাইল। নতুন জামাই লাগবে? নূরজাহানকে রাগানোর একমাত্র পন্থা। তিনি ফুঁসে উঠে বললেন, রাখ রাখ, মোবাইল রাখ। মাংকে নাতি খালি আমার মরা জামের কাছে যাও বালডা। ত্রিনয় অল্প হেসে কল কেটে দিল। তারপর খালি ঘরটা দেখে তার হাসিটা গায়েব হয়ে গেল। মনে হচ্ছে ঘর জুড়ে নুপুরের শব্দ বাজছে। ওই তো ড্রেসিং টেবিলের সামনে বসে বেনি গাচ্ছে তন্নি, শব্দ করে হাসছে। গালে হাত দিয়ে কখনো কখনো ভাবুক হয়ে যাচ্ছে। আবার ত্রিনয়ের বুকে মাথা রেখে সামনে বসে হাজারটা বকবক করছে। কি আশ্চর্য! ত্রিনয় এর আগেও কত থেকেছে একা ঘরে। আজকের মতন এমন ফাঁকা তো লাগেনি। একেই বুঝি ঘর বলে, একেই বুঝি সংসার বলে। গৃহিণী বাদে সব অচল অকেচো। ত্রিনয় খুব করে তন্নির বকবকগুলো মিস করলো। খুব দ্রুত তন্নি ফিরে আসুক। কাল গিয়ে ফুপি না আনলে পরের দিন ত্রিনয় যাবে। বিবাহিত পুরুষ সে, বউ ছাড়া থাকা যায় নাকি? 28 বছর তো থেকেছে, আর কত? বিছানাটা কেমন খালি। ইস! বড় ফুপি আর রোজিনা তন্নিদের বাড়িতে এসেছেন 11টার সময়। মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হলো না। তারপর বড় ঘরের মাঝখানে বসার হলো। মইনুল ইসলাম আর কাউকে ডাকেননি। ছোটোখাটো বিষয়, এসব নিয়ে ঝামেলা করলেই ঝামেলা, মেয়ের বদনাম। তন্নি দাঁড়িয়েছে একপাশে। ওর পরনে হালকা খয়েরি রঙের একটা শাড়ি। ঘোমটা টেনেছে সুন্দর করে, গ্রামের বধূ। চোখমুখে স্পষ্ট ফুটেছে। হাতে একজোড়া সোনালি চিকন চুড়ি, কানে স্বর্ণের দুল, গলায় চিকন চেন। মেয়ের সাজ পোশাক জানান দিচ্ছে বড় ঘরের বউসে। সাধারণের মধ্যেও অসাধারণ। মুখের চমক, জ্যোতি প্রমাণ। মেয়েটা স্বামীর আদরে বধূ। সে মুখে আঁচল চেপে দাঁড়িয়েছে। বড় ফুপি মুখ খুললেন। মেয়ে এসেছে ভাইজান, আমাদের সাথে দিয়ে দিন, আর একবার আসবে না হয়। মইনুল ইসলাম কিছু বলার আগে তিনি এগিয়ে গেলেন তন্নির কাছে। হাত দুটো আঁকড়ে ধরলেন। তুই কি পাগল বউ? কি না কি বলে ফেলেছি, এসব মনে রাখতে আছে? চল আমাদের সাথে। তন্নি কথা বলল না। নূরজাহান বললেন, আমাদের সামর্থ্য আছে, মায়েরে সব দিয়া পরে পাঠামো। রোজিনা ওনার পাশে বসলেন।
কাঁধে হাত রেখে বললেন, এইসব কথা মনে রাখতে নেই আম্মা, বিয়ে হলে টুকটাক কথা হয়। আপনি তো সংসার করেছেন, কিছু হলেও জানেন। মইনুল ইসলাম তন্নিকে জিজ্ঞেস করলেন। তুমি এখন যাবে আম্মা? তন্নি সরাসরি বলল। না। বড় ফুপি ওর হাতটা ফের ধরলেন, বললেন, শোনো মেয়ের কথা, চল মা। এই যে এখানে দাঁড়িয়ে বললাম, ফুপি আর কখনো তোকে কিছু বলবো না। শুধু আমি না, কেউ তোকে কখনো কিছু বলবে না বলে আমি প্রতিবাদ করব। তন্নি মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। জুতো মেরে গরুদান করতে এসেছে, হাসত খাটনাস। মইনুল ইসলাম বললেন, আচ্ছা বেআইন, রাগ গম্বা যেভাবে এসেছে কয়েকদিন থাকুক। ওনার কথা শেষ হলো না। ফুপি ব্যস্ত হয়ে পড়লেন। না না, পরে এসে থাকবে। তন্নি, তুই জামা কাপড় গুছিয়ে আন, শাড়ি পাল্টাতে হবে না, গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা, তোমার যেতে হবে না, তোমার বোন কোথায়? মোহনাকে দেখতে পেয়ে তিনি ডাক দিলেন। যাও তো মা, তোমার বোনের জামা কাপড়ের ব্যাগটা নিয়ে এসো। তিনি তন্নিকে চেপে ধরেছে নিজের সাথে। ওনার এমন আদর দেখে তন্নি অবাক হচ্ছে। কি আশ্চর্য! ত্রিনয় বোধহয় ওকে এভাবে জড়িয়ে ধরে না। কথাবার্তা বেশ হয়েছে। বেঁকে বসেছিলেন নূরজাহান। নাতনির অসম্মান হয়েছে। উনি কি এতই মিসকিন নাকি? প্রয়োজন পড়লে নিজের গয়না বিক্রি করে নাতনির শ্বশুরবাড়িতে জিনিসপত্র পাঠাবেন। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি। মইনুল আসমা অবাক হলেন বেশ, কেননা গত সন্ধ্যায় তিনি তন্নিকে বকাঝকা করেছেন। তন্নি কয়েক দফা কেঁদেছে। কে জানে কেন? হয়তো পরিচিত ঘরটার জন্য, নয়তো মাকে ছেড়ে যাওয়ার জন্য। কয়েকটা দিন থেকে যাওয়ার ইচ্ছে তারও হয়েছিল। কেবল ঝগড়া করে এসেছে বলে মুখ ফুটে সেটা বলেনি সে। ত্রিনয়কে আরেকবার বলবে কয়েকটা দিন থাকার কথা। ওদেরকে শেষমেশ বিদায় দেওয়া হলো বিকেলের দিকে। তন্নি সিদ্দিকি বাড়িতে পা রাখলো ভয়ে ভয়ে। জুই জবা এসে জড়িয়ে ধরলো তাকে। তন্নি ফিসফিস করে বলল, তোমার ভাইয়া কোথায় জুই? জুই একটু হেসে বলল, বিকেলে এসেছে, ঘুমোচ্ছে বোধ হয়। তুমি ভয় পাচ্ছ নাকি? বাপরে, কালকে এদিকে ঘূর্ণিঝড় বয়ে গেছে, ফুপির ওপর কড়া হুঁশিয়ারি জারি হয়েছিল। আজকে তোমাকে আনতেই হবে। তন্নির বড় চাচি শাশুড়ি বললেন। কেমন যায় অকেলি বউ, একদিনে থাকতে পারলি না? তন্নি জবাব দিল না। এই প্রথম শ্বশুরবাড়িতে ওর অস্বস্তি হচ্ছে। কাল যে ত্রিনয়কে বড় মুখে বলল আর আসবে না, এখন জবাব কি দেবে? থাক। সে প্রথমে জুয়ের রুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর বেশ ভয়ে ভয়ে ঘরের ভেতরে এলো, পা টিপে টিপে। ত্রিনয় তখন ঘুমোচ্ছে, একটা হাত বুকের ওপর, অপর হাতটা বালিশের ওপর, মাথার নিচে। ঘুমানো ভাবভঙ্গি দারুণ। তন্নি বিছানায় উঠে বসল, নাকের উপর চোখের সামনে হাত রেখে বুঝলো লোকটা ঘুমিয়ে গেছে। তারপর শান্ত শ্বাস ছাড়ল সে। নিজেও মাথাটা বালিশে রেখে অনেকক্ষণ চেয়ে রইল গম্ভীর আর ভীষণ রাগী মুখটায়। এখন একটুও বোঝা যাচ্ছে না জুই জবার ভাষায় তাদের ভাইয়া মারাত্মক রাগী, যেটা এখনো পর্যন্ত তন্নি দেখেনি। ওকে দেখায় না কখনো, সবসময় বেশ আদরে আদরে রাখে বলেই তন্নি টের পায় না। কিন্তু ত্রিনয়ের গম্ভীর মুখ জানান দেয় সে কতটা রাগী। আজ পর্যন্ত কখনো মন খুলে হাসতে দেখেনি লোকটাকে। তন্নি বিড়বিড় করে, রোবট। তারপর স্বামীর সুদর্শন মুখটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আগের দিন সারা রাত তার ঘুম হয়নি এক বিন্দু। ঘুমের ঘরে ত্রিনয় টের পেল একটা সাপ ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, ভীষণ গভীর আলিঙ্গন। শরীরে চেনা ঘ্রাণে ঘরের সাপটাকে চিনতে ত্রিনয়ের ভুল হয় না। সে তন্নির হাতটা ছাড়িয়ে উঠে বসল, তারপর শরীরে কাঁথা টেনে দিয়ে বিছানা থেকে নেমে যায়। আলগোছে, অবশ্য একটুও হাসে, যেই হাসি কেউ দেখে না। ত্রিনয় ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসল। রোজিনা ওকে দেখে এগিয়ে এলেন, পাশে বসে শান্ত মতো বললেন, বউকে কিছু বলিস না বাবা। ত্রিনয় প্রশ্ন করল, তোমার ননদ কোথায়? তোর চাচ্চু বাড়িতে গেছে। উনি পুনরায় বললেন, কিছু বলিস না বউকে, ছোট না। ত্রিনয় বলল, কিছু বলবো না মা, ওকে কখন কিভাবে কি বলতে হবে তা আমি খুব ভালো করে জানি। একটা মেয়ে নিজের সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসছে কেবলমাত্র আমার আশায়। আমি ওর একমাত্র আশা, ভরসা এবং বিশ্বস্ত কাজ। আমার কাছে এলেই সে যেন নিজেকে নিরাপদ ভাবে, তা বোঝানোর দায়িত্ব আমার। আমি ওকে কিছু বলবো না। তোমাদের কাছে অনুরোধ, তোমরাও কিছু বলো না। একটু থেমে সে পুনরায় শুরু করলো, নতুন বউ নবজাতক শিশুর মতো মা।
যখন একটা মুসলিম ঘরে এবং একটা হিন্দু ঘরে একই সাথে দুটি বাচ্চা জন্ম নেয়, তখন তারা জানে না তাদের ধর্ম কী। তারা দুজনেই নিষ্পাপ। তারপর যখন একে একে শিশুগুলো নিজেদের পরিবারকে পূজা করতে দেখে, তখন তারাও সেটা অনুসরণ করে। একটা মুসলিম শিশু নামাজ শেখে, অর্থাৎ তাকে যা শেখানো হবে সে তাই শিখবে। ঘরের নববধূ ঠিক এরকমই মা। ওরা প্রথম প্রথম এসেই ঝগড়া বিবাদে জড়ায় না। প্রত্যেকটা মেয়ের শখ থাকে শ্বশুর বাড়ির লোকদের সাথে মিলেমিশে থাকার। পরবর্তীতে ওদের সাথে তুমি যেরূপ আচরণ করবে সে সেরূপ আচরণ শিখবে, ঘরের নিয়ম বুঝবে। তুমি একবারের জায়গায় 3বার ভুল ধরলে সে আর কাজটা করতেই চাইবে না। তুমি ওকে আগলে নিলে সে নিজেও তোমাকে আগলে নেবে, নেওয়ার চেষ্টা করবে। মা হওয়া যায় না, কিন্তু চেষ্টা করতে হয়। ত্রিনয় আর কিছু বলল না। সংসার যতটা সহজ দেখা যায় ঠিক ততটা সহজ না। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন যুদ্ধ হলো সংসার টিকিয়ে রাখার যুদ্ধ। বিপরীত ধর্মী দুজনকে মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার যুদ্ধ, যার সাথে তাবৎ দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। তন্বীর যখন ঘুম ভাঙল তখন অনেক রাত। চারপাশে ঝিঝি পোকার অবাধ আলোড়ন। এক ঝাঁক জ্যোৎস্না নেমেছে বাইরে। কাঁঠাল পোকার শব্দে আশপাশ ঝুমঝুম করছে। তন্বী অভ্যাসবশত পাশে হাত বুলালো। খালি পেয়ে ঘুমের ঘরে তরাক করে লাফিয়ে উঠে বসলো। চুলগুলো হাত খোপা করতে করতে পাশে তাকালো। ঘরে আলো নেই। ত্রিনয় বসেছে ল্যাপটপের সামনে। কেবল ততটুকু আলোই ঘরটা জুড়ে। আনাচে কানাচে ভুতুরে ভাব। শাড়ির আঁচলটাও সে ঠিক করে নিল। একবার ভাবলো পেছন থেকেই কেটে পড়বে। এখানে থাকলে নিশ্চিত ত্রিনয়কে মেরে ফেলবে। অন্তত কয়েকটা চড়থাপ্পড় হলেও অবধারিত হয়েছে তার জন্য। তন্বী তাই বিছানার অপর পাশে দিয়ে নামলো। এক পা এগোনোর আগেই অপর পাশের লোকটা বলে উঠল, কে জানি চলে গিয়েছিল। তন্বী আরেকটা ঢোক গিলল। খাটের মাথায় মাথাটা ঠুকে দিতে ইচ্ছে করছে। সে ভেবে পায় না এত ভয় আসে কোথা থেকে। নিজের বরকে কেউ এভাবে ভয় পায়? তন্বী আস্তে করে বলল, নিজের ঘরে ফিরে আসবে না নাকি? নিজের ঘর হলে গিয়েছিলে কেন? কেমন ভরাট গম্ভীর স্বর। হাতের আঙুলগুলো তখনও কিবোর্ডে চলছে অবিরাম। তন্বী বলল, যা বলো সরাসরি বলো, ইঙ্গিত দিয়ে কথা বলছো কেন? ত্রিনয় চেয়ার ঘুরিয়ে ওর দিকে তাকালো। তন্বীর আপাদমস্তক কাঁপে। তার ঠোঁট দুটো নিজের প্রতি বৃতৃষ্ণায় উল্টে আসে। কাল একটু বেশি অবাধ্যতা করেছে, কে জানে। ত্রিনয় নিজে গাড়িতে তুলে দিলেও ভেতরে ভেতরে রেগেছিল। বাইরের হালকা হলুদাভ আলোটা চোখে লাগছে। ত্রিনয় একটা বাঁশের চিকন কঞ্চি নিল হাতে। ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। সেখানে তাকিয়ে থেকেই বলল, কত শয়তান মানুষ করলাম, এখন নিজের ঘরের দুশমন পাত্তাই দিচ্ছে না। তন্বী অপর পাশ থেকে অনুনয় করল, পাত্তা দিচ্ছি তো, তুমি অত বড় বড় ছেলে মেয়ে শরীরে হাত তোলো। ত্রিনয় ভ্রু উঁচু করল, বলল, এদিকে এসো। তন্বী নাক টেনে বলল, তুমি মারবে আমায়? কাছে আসতে বলেছি। আর কখনো তোমার কথার অবাধ্য হব না, প্রমিস। নিজের গলাটা দেখালো সে। এই দেখো, সত্যি বলছি, সব সময় তোমার কথা শুনবো আমি। ট্রেনায় উঠে এলো। তন্বী কয়েক পা পিছিয়ে গেল। লোকটা বিছানার পাশ দিয়ে ওর কাছে এলো। আরেকটু এগোতে গেলে তন্বী দৌড় শুরু করলো। ঘরময় ছুটোছুটি করলো দুজনে বেশ অনেকক্ষণ। তারপর তার হাতটা ত্রিনয় খপ করে ধরে ফেলল। তন্বী অসহায় চোখে তাকায়। ত্রিনয় হাতের লাঠিটা ফেলে দিয়ে ওকে কোলের ওপর বসে বিছানায় পা ঝুলিয়ে বসলো। তন্বীর মাথার খোপা খুলে গেছে সেই কখন। দুজনেই অবশ্য হাঁপাচ্ছে। শরীর ঘেমেছে কিছুটা। ত্রিনয় কিছু বলল না। ঘরমাক্ত হলদে মুখখানি দেখে বাঁ হাতে বাঁ পাশের চুলগুলো সরিয়ে দিল আলতো করে। তারপর তন্বীকে চেপে ধরে মুখ ডুবিয়ে দিল গলায়। দাঁতের আঘাত বাড়তেই পেছনের চুলগুলো খামচে ধরল তন্বী। তার সারা শরীর অবশ হয়ে গেছে। শরীর জোড়ায় জোড়ায় খুলে যাচ্ছে আস্তে ধীরে। দাড়ির ঘষায় মরণ দশা। ত্রিনয় সেভাবেই শুয়ে পড়ল। মুখটা গলাতে রেখেই প্রশ্ন করল, কেন এলে? তন্বী শুয়ে নিয়েছে ততক্ষণে। বলল, তোমার ফুপু গিয়ে তেল মালিশ করলো। আচ্ছা, কোথায়? তন্বী থতমত খায়। কোথায় আবার, উনি তো আমার বড়, মাথায় একটু তেল দিয়েছিলেন। ত্রিনয় আরেকটু গম্ভীর গলায় ফিসফিস করল। আর কখনো যাবে না। তন্বীর কান্না পেল খুব। সে কাঁদল না। স্বামীর মাথাটা বুকের ওপর নিয়ে বলল, আর যাব না। মনে থাকবে? আগে তুমি বলো, আমার সাথে আর কখনো কেউ বাজে ব্যবহার করবে না?
ত্রিনয় বুক থেকে মাথা তুলল, অবাক হয়ে প্রশ্ন করল। কাঁদছো কেন? তন্নি নাক টেনে জবাব দিল। ঘুম না হলে আমার খুব কান্না পায়। এতক্ষণ তো ঘুমাচ্ছিলে। কাল রাতে আমি একটুও ঘুমোতে পারিনি। তোমাকে ছাড়া আমি ঘুমোতে পারবো না। আচ্ছা, কাঁদে না। বলতে বলতে ত্রিনয় উঠে বসলো। বসেছে তন্নি নিজেও। সে নিজের গলার ডান পাশটায় হাত বুলিয়ে দেখল। অনাগ্রহী গলায় বলল। ডান পাশে দিয়েছো? এটা ঢাকবো কিভাবে? কেউ দেখে ফেললো তো। ত্রিনয়ের দায়সারা জবাব। দেখুক। তন্নি এগিয়ে গিয়ে ওর বাহুটা জড়িয়ে ধরল। কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো। তোমার রাগ কমেছে? আমি কারো উপর রাগ করিনি। তন্নি হাতটা ঝটকায় সরিয়ে দিল। তারপর মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো শব্দ করে, ফুপিয়ে ফুপিয়ে। শব্দ সুদূর। ওদের গায়ে মেয়েরা রাগ করলে বর এসে নিয়ে যায়, কিন্তু ত্রিনয় তো গেল না। ওর কি এখানে অপরাধ হয়নি? রাগ করার অধিকার তো তারও আছে। পেছন থেকে ত্রিনয় পুনরায় জানতে চায়। আবার কাঁদছো কেন? তন্নি খাটের কোনায় হাত রাখল। রাগে দুঃখে জর্জরিত কণ্ঠে বলল। সব সময় তুমি রাগ করো। আমাদের এইখানে জানো কি হয়েছে? মেয়েরা রাগ করে বাপের বাড়ি চলে এলে বর গিয়ে রাগ ভাঙায় নিয়ে যেতে আসে, কিন্তু আমার বেলায় তো তুমি গেলে না। একটা ফোন দিয়েও খবর নিলে না। তুমি কি আদৌতে ভালোবাসো আমায়? ত্রিনয় পেছন থেকে জড়িয়ে ধরল, কাঁধে থুতনি রেখে বলল। তোমার মান আমি যে কোনো সময় ভাঙাতে পারবো। আমি চাইলেই আজ ওখানে যেতে পারতাম, কিন্তু আমার সাথে ফিরে এলে তোমার মধ্যে একটা অনুশোচনা বোধ থাকতো। তুমি ঠিকমতো ফুপির সামনে, আম্মুর সামনে দাঁড়াতে পারতে না। আমার স্ত্রী কোনো রকম অস্বস্তিতে পড়ুক তা আমি চাই না। ফুপু নিজে গিয়ে এনেছে তোমায়। তোমার সম্মানটা বুঝতে পারছো তুমি? আফরোজা, তুমি বোকা না। তন্নি সবটা বুঝলো। নাক টেনে জানতে চাইল। তাহলে বলো, তুমি আমার উপর রেগে নেই? সত্যি রেগে নেই। ঘুমাবে? মাত্রই তো ঘুমালাম। এই শোনো, বলো। আজকে চাঁদ দেখতে যাবে? কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। ত্রিনয় বলল। আচ্ছা চলো, কোথায় যাবে? ওরা দুজন প্রথমবারের মতন হাঁটতে বেরোলো। ভীষণ গভীর রাত তখন। গলিটা পার হতে গিয়ে তন্নি দেখলো সত্যি সত্যি কতগুলো জোনাকি পোকা। কি সুন্দর সবুজ আলো চারপাশে। অনেকগুলো লাইট নিভে গেছে ততক্ষণে। আধার গলি কেবল চাঁদের রূপলি আলোয় আলোকিত হয়ে আছে। ওরা প্রথমে শোলাকিয়া মাঠ পেরোলো, তারপর এলো গুরুদোয়ালের সামনে। তন্নির আবদার মুক্ত মঞ্চে যাবে। কলেজের আশেপাশেও সব নীরব। নরসন্ধ্যার জলের উপর কচুরিপানা ভেসেছে। সাদা ব্রিজগুলো দেখতে ভয়ানক। তন্নি গিয়ে লোহার শিক আঁকড়ে সেখানে দাঁড়ালো। এত সুন্দর আশপাশ দেখে পুনরায় তার কান্না পাচ্ছে। ত্রিনয় দাঁড়ালো, ওকে আঁকলে ধরে। সম্পূর্ণ গোলাকার জায়গাটা খালি। পাশের রাস্তায় কতগুলো কুকুর রাস্তার ধুলোবালিতে গড়াগড়ি খেয়ে ঘুমোচ্ছে। কয়েকটা আবার জেগে আছে। তার মধ্যে দু একটা কুকুর হঠাৎ করে ডেকে উঠছে। তন্নির হাতটা শক্ত হাতের বাঁধনে বাঁধা পড়েছে, ভীষণ গভীর বাঁধনে। কুকুরের নিদারুণ আর্ত চিৎকার কানে এলে সে আরেকটু ঘেঁষে আসে নিজের স্বামীর দিকে। তারপর এক ধানে তাকিয়ে থাকে গোলাকার চাঁদটার দিকে। ত্রিনয় তাকিয়ে ওর দিকে। তন্নি চাঁদ দেখতে দেখতে জিজ্ঞেস করে। কি দেখছো? আমার চাঁদকে। হঠাৎ করে বাতাস শুরু হয়। গায়ের আঁচলটা বিছিয়ে পড়ে রেলিংয়ের ওপর। তন্নি আলতো হেসে বুকে কিল বসায়। এসব পুরনো ডায়লগ। নতুন কিছু বলো, কি দেখছো? তন্নি ভীষণ আগ্রহ নিয়ে লোকটার দিকে তাকায়। চোখে চোখ পড়ে দুজনের। হাতের বাঁধনটা আরেকটু শক্ত হলেই হুট করে ওর ওষ্ঠের ওপর শব্দ করে চুমু খায় ত্রিনয়। তন্নি চমকে উঠল, নড়ে চড়ে উঠল। তার নড়বড়ে দেহটা ত্রিনয় আরেকটু আগলে ধরল। গভীর স্বরে বলল। আমার বউকে দেখি, আমার জীবন সঙ্গিনীকে। তারপরের এলোমেলো বাতাসের তোপ তন্নির মনে প্রাণে আলোর অন্তরে। গোটা শরীর শিরশির করে। লজ্জায় কপলে একগুচ্ছ কৃষ্ণচূড়া নামে হড়বড় করে। সে একান্তভাবে চাঁদটাকে জিজ্ঞেস করে। ওর মুখে বউ ডাক এত আদুরে কেন? কেন সে ডাক শুনলে জীবনে বাঁচতে চাওয়ার ইচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়? কেবল স্বামী স্ত্রী বলেই, নাকি অপ্রকাশিত না বলা আর হতে না পারা প্রেমিক প্রেমিকা বলে? রাত বিরেতে তন্নি বোকার মতন বসে আছে। ঘটনাটা আশ্চর্যজনক বটে। সেই কবে কোন দিন বলেছিল ওর রেশমি চুড়ি পছন্দ। ত্রিনয়
কোথা থেকে খুঁজে খুঁজে 26 জোড়া রেশমি চুড়ি এনেছে। এতগুলো চুড়ি একসাথে দেখে তন্নি অবাক হচ্ছে বারবার। লোকটা অর্থপাগল নাকি? এত চুড়ি দিয়ে ও করবে কি? একটা কালারও বাদ দেয়নি বোধহয়। তন্নি তো সবগুলো রঙের নামই জানে না। সাথে চুড়ি রাখার একটা আলনাও এনেছে। সে খুশির সাথে সাথে হতবাক, স্তব্ধ। ত্রিনয় মাঝে মধ্যে রাতে ঘুমানোর আগে গোসল করে। আজ কলেজ থেকে আর বাড়িতে আসেনি, এসেছে একদম রাতে। এই যে এখন ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। তন্নি বিছানায় বসে চুড়িগুলো দেখছে আর গুছিয়ে রাখছে। শব্দ পেয়ে সে ঘুরে তাকালো। ত্রিনয় বেরিয়েছে, সদ্য সামাল নেওয়া উদম শরীর, কালো রঙের একটা ট্রাউজার পরনে শুধু। বুকের ওপর কুচকুচে কালো কতগুলো পশম তখনও ভিজে আছে। সম্পূর্ণ শরীরে ফোঁটা ফোঁটা জল। সে চুলে তোয়ালে চালাতে চালাতে এগিয়ে এলো। তারপর গলায় শব্দ করে বলল, চোখ সরাও, কখনো দেখোনি এর আগে? তন্নি সম্বিত পেয়ে লজ্জা পেল। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করল, জামাই হ্যান্ডসাম হলে যা হয়। ত্রিনয় জিজ্ঞেস করলো। কি বললে? তন্নি দাঁত বের করে হাসলো। তোমাকে একদম শাহরুখ খানের মতো দেখা যায়, আমার সুদর্শন জামাই। ত্রিনয় চোখ ছোট ছোট করলো। কাবার থেকে টি শার্ট নিয়ে পরতে পরতে বলল, আর তোমাকে রিনা খানের মতো। কত সুন্দর প্রশংসা করলাম, বেটা বলে কি? তারপর জিজ্ঞেস করলো, মার্কেট তুলে এনেছো? ত্রিনয় সোজা বসলো। ফোন উন্মুক্ত করতে করতে জবাব দিল, মার্কেটে গেলে পাগল হয়ে যেতে। হোসেনপুর গিয়েছিলাম একটা কাজে, ওখানে পেলাম। কয়েকদিন পর পর বায়না করার চেয়ে সবগুলো একেবারে এনে দিলাম। আর কিছু চাই? তন্নি চুরি সহ আলনাটা নিয়ে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলে ঠিকঠাক রাখতে রাখতে বলল, চুড়ি কি আমি চেয়েছিলাম? সবগুলোর সাথে ম্যাচ করে শাড়ি এনে দিবে, এগুলো আমার খুব পছন্দ হয়েছে। তন্নির লম্বা চুলগুলো সম্পূর্ণ খোলা তখন। হাঁটুর নিচ অব্দি কালো চুলগুলো। ত্রিনয় সোফা থেকেই একধানে দেখল। কি খুঁজে পেল কে জানে। সে আর উত্তর দিল না। দীঘল কালো কেশগুলো ওর মনোযোগ কেড়ে নিল। পুরোটা ক্ষণ সে কেবল ওর চুলগুলোই দেখে গেল। পুরুষ বোধহয় তার শখের নারীর লম্বা চুল সব থেকে বেশি পছন্দ করে। ত্রিনয়ের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠান। বৈশাখ চলে গেছে সেই কবে। এখন ওদের অনুষ্ঠান করতে মন চাইছে। কলেজের টিচাররা নিজেদের স্ত্রী সহ যাবে। তন্নিকেও যেতে হবে। তন্নি অবশ্য যেতে চাইছে না। লোক সমাগমের মধ্যে সে গিয়ে কি করবে? ত্রিনয়ের কথাবার্তার গ্যারাকলে পড়ে রাজি হয়েছে সে। রেডি হতে হবে। ত্রিনয় তৈরি হয়েছে। সে নিজের চুল সেট করছে। তন্নি পেছন থেকে ডাকলো, এই মাস্টার। ত্রিনয় তাকালো ঘাড় ঘুরিয়ে। তন্নি দুই হাতে দুইটা শাড়ি দেখিয়ে জানতে চাইল, কোনটা পরবো? ত্রিনয় নিজের দিকে তাকালো। তার পরনে কালো শার্ট, সাদা প্যান্ট। সে বলল, কালোটা পরো। তন্নি পুনরায় ডাক দেওয়ার আগেই আবারও বলল,